রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে এমন অধ্যাদেশ আজ উঠছে উপদেষ্টা পরিষদে। এছাড়া অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যারা ঢালাও মামলা করছে বা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কেউ চায় না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটাও ইচ্ছা নেই নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা করা হয়েছে সব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধের বিষয়ে মামলা থাকবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনের রক্ত যাদের হাতে লেগেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরে এক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো সমঝোতার রাজনীতি করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যানার নিউজের আয়োজনে কি চায় নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় বক্তারা জানান, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের সাথে কোনো আপোষ হবে না। বলেন, দেশেই হবে ফ্যাসিবাদের বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদ্যমান দলগুলোর সমঝোতার রাজনীতি কোনোভাবেই মানা হবে না। আর ডক্টর মাহাদি আমিন জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার দাবি জানান। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন, উই আর অলরেডি শহীদ। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমরা মনে করব আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আসলে আমরা ফেরত পাবো আমাদের রাষ্ট্রীয় মালিকানা। আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই আন্দোলনে হতাহতদের সব ঘটনার বিচার দাবি করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আমাদের মুরব্বী দেশ, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে নেওয়া হয়েছে সংস্কারের পদক্ষেপ। গঠন করা হয়েছে 6 কমিশন। প্রয়োজনে আরও কমিশন গঠন হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ব্যুরোক্রেসিতে আপনি জানেন, কালকে পরশুদিন প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। ওইখানে কিন্তু আমরা লিপিবদ্ধ হয়েছে কতজনকে এই পর্যন্ত সরানো হয়েছে, কতজনকে ট্রান্সফার করানো হয়েছে, তার একটা পুরো প্রায় 20,000 জন। সংস্কারের পর স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনমুখী গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনারও তাগিদ দেন আলোচকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি দেশের জনগণের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বিষয়ক ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে অংশ নেন ঢাকা বিভাগের ১১ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দিনব্যাপী কর্মশালার প্রশ্নোত্তর পর্বে দল ও রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত নেবে। এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য প্রয়োজন রাজনৈতিক মুক্তি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে, ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার হচ্ছে কি হবে? একজন বন্দুক পাঠ করে বলে বসেছে, কিছুই হবে না। এটাই আসল কথা। এটাই অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশের জন্য নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এই আলোচনা সভা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশের স্বার্থেই দ্রুত নির্বাচন দরকার। অন্যথায় দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে উঠবে। স্বৈরাচারের দোসরদের রুখতে জাতীয় ঐক্যের কথাও বলেন বক্তারা। নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আরো বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। জাতীয় ঐক্য এবং যদি ঐক্যবদ্ধ আমরা থাকি, আমাদের গণতন্ত্র নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আর আমরা যদি বিভাজিত থাকি, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশের এই ক্লান্তি লগ্নে সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে এমন আশা করে কমনওয়েলথ। ভোটের মধ্য দিয়ে এদেশের মানুষের মতামত প্রতিফলিত হবে, এমনটাই আশা সংস্থাটির। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সংস্থাটির প্রতিনিধিরা। ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে ৮ সদস্যের কমিশনের। সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করছে সংস্কার কমিশন। নির্বাচন নিয়ে আগ্রহী বিদেশিরাও। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কমনওয়েলথের প্রতিনিধিরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কমনওয়েলথ বৈধতা দিয়েছিল, তাই বর্তমানে তাদের অবস্থান জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান জানান 2014 সালের নির্বাচন পর্যবেক্ষণ করলেও 18 ও 23 সালে আসেনি কমনওয়েলথ। বলেন এবার কমনওয়েলথ কোনো সমস্যা সমাধানের জন্য আসেনি। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ। এতে দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই, সব ধরনের সহায়তা দিতেও আগ্রহী কমনওয়েলথ। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেনি কমনওয়েলথ, কোনো কিছু চাপিয়ে দেওয়াও তাদের উদ্দেশ্য নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অন্যদের জন্য উদাহরণ হবে বলে আশা করে কমনওয়েলথ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সিআরবি রেলওয়ে কলোনি ও আশপাশের বস্তিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই অভিযানে এখন পর্যন্ত কি কি জব্দ করা হয়েছে আর এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা, কতজন আটক হয়েছেন? অভিযানটি সকাল ভোর 6টা থেকে শুরু হয় এবং 6টার পরে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী বিভিন্ন এলাকা ঘিরে, পুরো এলাকা ঘিরে এই অভিযানটি পরিচালিত হয় এবং এই অভিযানে এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র, মাদক এবং হচ্ছে যে বেশ কিছু নগদ টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। তবে এখানে এখন যে অভিযান প্রায় শেষ বলা চলে এবং পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং পুলিশ এখন জব্দ তালিকাটি তৈরি করছেন এবং পুলিশের এখানে চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় যেহেতু পড়েছে এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এসেছেন এবং তার সহকর্মী এবং আরও কর্মকর্তারা তারাও এসেছেন, তারা এটি যাচাই বাছাই করছেন এবং তারা যেটি বলছেন যে এখানকার যাদেরকে আটক করা হয়েছে তাদের বিষয়ে আরও বেশি যাচাই বাছাই করে এবং তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে। সেনাবাহিনী বলছে তাদের কাছে বিশেষ সংবাদ ছিল এই সিআরবি এলাকায় একজন মাদক সম্রাজ্ঞী যিনি ইদুবালা নামে পরিচিত, তিনি এই মাদক কারবারের সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেই তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করা হয়। তবে তার বাসায় অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আমরা দেখেছি তার বোন রয়েছে হিরুনি, তাকে হচ্ছে আটক করা হয়েছে এবং তার বাসায় মাদক পাওয়া গিয়েছে বলে বলেছে আমাদেরকে সেনাবাহিনীর কর্মকর্তারা। এখানে আমরা সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ 9টি প্লাটুন এখানে একযোগে অভিযান পরিচালনা করে এবং এই অভিযানে এখানকার স্থানীয় মানুষজন আসলে তারাও বলছে যে তারা মাদকের বিরুদ্ধে অভিযান চান এবং মাদকমুক্ত এই এলাকা থাকুক সেটিও চান এবং তারা বলছেন মাদকের এখানে যে কারবারটি হয় এটি বেশিরভাগই হচ্ছে বহিরাগত মানুষজন এটির সাথে সংশ্লিষ্ট। তবে তারা এটিও বলছেন যাতে মাদকের বা অভিযানের সময় যাতে নিরীহ কেউ যাতে এখানে আটক না হয় সেই বিষয়টি তারা তদারকি করার কথা বলছেন এবং বলছেন যে এখানে কয়েকজনকে আসলে তারা মাদকের সাথে সংশ্লিষ্ট নয়, হয়তোবা অভিযানের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তারা সেটি যাচাই বাছাই করে আসলে কারা প্রকৃত মাদকের সাথে যুক্ত এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত তাদেরকে তারা আইনগত ব্যবস্থা নেবে। এখানে আমরা দেখেছি মাদকের পাশাপাশি যে দেশীয় অস্ত্র রয়েছে, বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে এবং বলা চলে এগুলো ছিনতাইয়ের কাজেও ব্যবহার হয়ে থাকতে পারে এবং সেই বিষয়টিকে সামনে মাথায় রেখে যৌথ বাহিনী বলছে যে তারা সামনের দিনে আরও ব্যাপক আকারে অভিযান তাদের অব্যাহত রাখবেন এবং এই অভিযানটি সামনের দিনও চলমান থাকবে। চট্টগ্রামের অভিযান নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। অপরাধের অভিযোগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আসামিকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এর আগে
সোমবার শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার সাবেক ৯ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৩ আসামিকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। পদত্যাগ করেছেন হাইকোর্টের বিতর্কিত ৩ বিচারপতি। নানা অনিয়মের অভিযোগে গত ৫ বছর ধরে তাদের বিচারিক ক্ষমতা ছিল না, দেয়া হয়নি বেঞ্চ। পদত্যাগ করা ৩ বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AKM জহিরুল হক। মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই ৩ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ২০১৯ সালের ২২শে অগাস্ট থেকে ৩ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তবে এই ৩ বিচারক বেঞ্চে না বসলেও সরকারিভাবে প্রাপ্য বেতন, ব্যক্তিগত কর্মচারী সহ সব সুযোগ সুবিধা পেয়েছে এতদিন। এদিকে সম্প্রতি নানা অনিয়মের অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে, দেয়া হয়নি কোনো বেঞ্চ। তাদেরও দ্রুত পদত্যাগের দাবি করেছেন আইনজীবীরা। ভারতের আদানি থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে চুক্তি পুনর্মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ২ মাসের মধ্যে নথিপত্র দাখিল ও প্রতিবেদন দিতে হবে কমিটিকে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেয়। ২০১৭ সালে আদানির সাথে ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ কেনার চুক্তি হয়। অভিযোগ আছে, বিনা টেন্ডারে চুক্তি করা হয় তাড়াহুড়া করে। এরই মধ্যে ঝাড়খণ্ডের গড্ডায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করে বাংলাদেশে সরবরাহ করছে আদানি। কিন্তু এই চুক্তিকে স্বার্থবিরোধী বলছেন বিশ্লেষকেরা। হাইকোর্টের শুনানিতেও নানা অনিয়ম তুলে ধরেন রিটকারী আইনজীবী। পরে আদানির সাথে চুক্তি পর্যালোচনায় জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করার নির্দেশ দেয় আদালত। চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো ১ মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে ২ মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানায় হাইকোর্ট। আদালত এও বলেছেন, আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ অ্যারাউন্ড $30 বিলিয়ন সেভ করবে যদি এই চুক্তিটাকে রিভিউ করা হয় কিংবা এই চুক্তি থেকে বের হয়ে আসা হয়। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি পুনর্মূল্যায়ন না করলে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিনের অনিয়মে কিছু ব্যাংকের সমস্যা হলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে হাইকোর্টে হওয়া রিট মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক ব্যাংক দখল করে রীতিমতো অর্থ লুট করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ বের করে নেওয়া হয়। সে সময় বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়ার বদলে সহায়তা করে। আড়াল করা হয় বড় অঙ্কের খেলাপি ঋণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকায়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, খেলাপি ঋণের অর্থ আদায়ে সক্রিয় উদ্যোগ নেওয়া হচ্ছে। হাইকোর্টে হওয়া রিট মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ নেওয়া হবে। আমরা মেসেজ দিচ্ছি, এরপরে কেউ চুরি করতে ভয় পাবে, মানি লন্ডারিংও ভয় পাবে, ব্যাংকের টাকা সুদ করতেও ভয় পাবে, কারণ উই আর গিভিং সাম কাইন্ড অফ গাইডলাইন ফর দ্য ফিউচার।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, ব্যাংক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো, কারণ আমরা বাংলাদেশে ডোমিনো এফেক্ট পাই। ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাংক বন্ধ করলে যত ভালোই হোক, আমরা নানান ব্যাংক বলে যাই, তাই না? ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা ছুটে আরেকটা, অর্থাৎ এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে। ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কারণ নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যারা ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন তাদের কোনো সমস্যা হবে না। উম্মন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিকশা নয়, রাজধানীতে অস্বাভাবিক যানজটের মূল কারণ প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত গাড়ি। রিকশা চালকদের ওপর আইন প্রয়োগ করা হলেও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত গাড়ি পার পেয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে ন্যায়ভিত্তিক যাতায়াত ব্যবস্থার শীর্ষক আলোচনায় উঠে আসে এসব তথ্য। যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনের মানোন্নয়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সড়ক, লেন না মেনে ইচ্ছে মতো চলছে বাস, প্রাইভেট কার, অটোরিকশা, রিকশা সহ সব ধরনের গাড়ি। তীব্র যানজটে ফিটনেসবিহীন গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে নাজেহাল যাত্রীরা। এমন চিত্র রাজধানীর চিরচেনা। রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আলোচনা সভা হয় প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের অডিটোরিয়ামে। বক্তারা বলেন, মেট্রো রেলের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থা তৈরি হলেও বেশি খরচের কারণে নিম্নবিত্তরা সেটি ব্যবহার করছে কম। কি ধরনের ব্যবস্থার মাধ্যমে অ্যাক্সেসিবল করা যায় বা এই ধরনের আর কি ব্যবস্থা করা যায় ট্রান্সপোর্টেশনের, যার মাধ্যমে আসলে মোবিলিটি বা অ্যাক্সেস বাড়ানো যায়, পাবলিক গুড তৈরির প্রসঙ্গতে আমাদের একটু ভাবার সুযোগ করে দেবে। ফিটনেসবিহীন গণপরিবহন নিরাপদ না হওয়ায় মানুষ ব্যক্তিগত গাড়ির দিকে বেশি ঝুঁকছে। অসুস্থ রোগীর জন্য কোনো ব্যবস্থা নেই বাসগুলোতে। অন্যান্য দেশে স্কুল বাসের ব্যবস্থা থাকলেও ঢাকায় শুধু শিশুর জন্যই ব্যবহার হয় একটি গাড়ি। আপনি ডিসেবল যারা হুইল চেয়ার, তার পক্ষে কি বাসে চড়া সম্ভব ঢাকা শহরে? তাহলে আপনি জাস্টিস কোথায় পাচ্ছেন? জাস্টিস তো নেই। কত পেডেস্ট্রিয়ান আমাদের 40 to 60% লোক তো 50 to 60% তো হেঁটে চলে। বিশ্লেষকরা বলছেন, শুধু রিকশা নয়, সব ধরনের গাড়ির জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। ক্ষমতার দাপট দেখিয়ে ধনী ও ক্ষমতাসীনরা শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছেন। সবচেয়ে স্বেচ্ছাচারী ব্যবহারটা যারা করে, তাদেরকে আরও বেশি স্বেচ্ছাচারী হওয়ার জন্যে, যাদের জীবিকার জন্য এখানে কাজ করে, যারা পরিবেশকে ক্ষতি না করে কাজ করে, তাদেরকে আসলে মনে করা হয়, চিহ্নিত করা হয় যে তারা এটার জন্য সবচেয়ে দায়ী এবং তাদেরকে ধাপে ধাপে এই রাস্তা থেকে তুলে দিতে হবে, ওই রাস্তা থেকে তুলে দিতে হবে, এই কাজগুলি করা হয়। এদিকে দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমাতে সাইকেল ব্যবহারেও উৎসাহ দেওয়া হয়। সকলকে অ্যাক্সেসিবিলিটি দিতে চাই। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই বিষয়ে ব্যবস্থা না নেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এর আগে 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 দফা অটোরিকশা বন্ধে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এছাড়া অটোরিকশা আমদানি বন্ধেরও নির্দেশ দেয় আদালত। পরে আপিল বিভাগও সেই আদেশ বহাল রেখে দেশের সব জায়গায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন, কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। বরং রাজধানী সহ সারা দেশে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। অলিগলি সহ মূল সড়কেও এসব রিকশার দাপটে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি রিকশা চলাচল বেড়ে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচলেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। বাজারে 500-র বেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হলেও বেশিরভাগেরই মান বজায় রাখতে পারেনি তদারকি সংস্থা বিএসটিআই। এই সুযোগে অবাধে নকল ও ভেজাল প্রসাধনী বিক্রি করছে অসাধু বিক্রেতারা। প্রতারিত হচ্ছে ক্রেতারা। তাই বিএসটিআই এর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কঠোর পদক্ষেপের আহ্বান ক্যাবের। প্রসাধনীর বাজার রমরমা। হাত বাড়ালেই পাওয়া যায় ব্র্যান্ড, নন ব্র্যান্ড, দেশি বিদেশি হাজারো পণ্য।
তবে এসব পণ্যের কোনটা আসল আর কোনটা নকল সে বিষয়ে নিশ্চিত নন অনেকে। প্রতিনিয়ত ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বাজারে 500-এর বেশি রূপচর্চার কসমেটিক্স বিক্রি হলেও বেশিরভাগেরই মান ঠিক নেই। বিএসটিআই মান নির্ণয় করতে পেরেছে মাত্র 367টি পণ্যের। ভেজালের অভিযোগে 18টি প্রতিষ্ঠানের রং ফর্সাকারী ক্রিম ও একটি লোশন নিষিদ্ধ করেছে। নজরদারির বাইরেই অনেক ক্ষতিকর প্রসাধনী পণ্য। 29টি পণ্য বিএসটিআই থেকে সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এর বাইরেও কিছু পণ্য রয়েছে। কিছু পণ্য রয়েছে যেগুলো মেডিকেটেড পারপাস সার্ভ করে, কিছু পণ্য রয়েছে যেগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এই পণ্যগুলোর বিষয়ে আমরা আসলে আপনাকে কোনো তথ্য দিতে পারবো বলে আমার মনে হচ্ছে না। নিত্যপণ্যের বাজারে অভিযান হলেও প্রসাধনী খাতে তদারকি কম বলছে ক্যাব। এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কারসাজি রোধে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার তাগিদ তাদের। আমরা মনে করি যে বিএসটিআই সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি এগুলো দেখভাল করার দায়িত্বে আছে, তাদেরকে আসলে মাঠ পর্যায়ে সহ আমদানির ক্ষেত্রেও কিন্তু এই পণ্যগুলি যেন হয়। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নকল কারখানার ছড়াছড়ি আমরা দেখছি, তো এই জায়গাগুলিও তদারকি রাখা দরকার, এগুলোকে বন্ধ করা দরকার। মানহীন পণ্যের বিস্তার ঠেকানো এবং প্রসাধনী শিল্পে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরও কমিয়েছে সরকার। এবার 10% থেকে 5% নামিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তেলের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে গত 17 অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন পর্যায়ে 15% এবং ব্যবসায়ী পর্যায়ে 5% মূসক অব্যাহতি দেওয়া হয়। এর ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে 5% মূসক বহাল থাকল। এনবিআর মনে করে কর অব্যাহতির ফলে ভোজ্য তেলের দাম বাজারের সহনীয় পর্যায়ে থাকবে। এই সুবিধা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত থাকবে। সম্প্রতি বাজারে চাল, আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্য তেল ও চিনির সরবরাহ বাড়াতে শুল্ক কর ছাড় দেয় এনবিআর। ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে টিসিবি। সংস্থাটির ট্রাকে প্রতি কেজি আলুর দাম পড়বে 40 টাকা। একজন ক্রেতা কিনতে পারবেন সর্বোচ্চ 3 কেজি আলু। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং চাল 30 টাকায় বিক্রি হবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। বেক্সিমকো লিমিটেডের শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ দিচ্ছে সরকার। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এক খুদে বার্তায় জানানো হয়, বেক্সিমকো কারখানায় অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাধারণ শ্রমিকদের দ্রুত কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আশুলিয়া, চন্দ্রা এলাকার সব কারখানাকে স্বাভাবিক উৎপাদন ঠিক রাখার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। তথ্য প্রযুক্তি খাতে 14,000 মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাজশাহীর হাইটেক পার্ক। সঠিক পরিকল্পনা ও প্রচারের অভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের টানতে পারেনি। কর্তৃপক্ষ বলছে, এই মাসেই কাজ শুরু করতে না পারলে সেসব প্রতিষ্ঠানের জায়গার বরাদ্দ বাতিল হবে। সুযোগ পাবে নতুন প্রতিষ্ঠান। রাজশাহীতে পদ্মা নদীর তীরে 31 একর জায়গায় 343 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইটেক পার্ক। 20টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয় 13টি। নতুন করে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে 3টি। দেশে প্রযুক্তিতে দক্ষ বহু তরুণ থাকলেও সাবেক আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয়েছে। এ কারণে 14,000 মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে কর্মরত মাত্র 400 জন। টিমের ওনারদেরকে এখানে ইনভাইট করা
এখানে এনে অফিস স্পেসগুলো দেখানো, প্লাস তাদেরকে এটা বোঝানো যে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, প্লাস একটা নেটওয়ার্কিংয়ের একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবার নতুন বিনিয়োগকারীদের টানতে চাইছে কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠান সক্ষমতা দেখাতে ব্যর্থ তাদের বরাদ্দ বাতিলের পরিকল্পনা তাদের। এই নভেম্বরের মধ্যে যে সকল প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে তাদের অ্যালটমেন্ট আমরা রাখবো, যারা শুরু করবে না তাদেরটা আমরা অটোমেটিক্যালি বাতিল করে আবার নতুন বিনিয়োগের জন্য আমরা চেষ্টা করব। গেল আগস্টে সরকার পতনের পর লুটপাটে হাইটেক পার্কে ক্ষয়ক্ষতি 32 কোটি টাকা। দেখা দেয় নিরাপত্তা শঙ্কাও। তবে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। আমাদের একটা টেন্টেটিভ ডেট ছিল যে আমরা 10 তারিখে আমরা শুরু করব, উদ্বোধন করব। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই দেশের এই পরিস্থিতিতে আমাদের এখানে অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে। ওই সময়টা আসলে যারা ছিল তারা দেখেছে, স্বাভাবিকভাবে 10 তারিখে শুরু করতে পারিনি। এটা কিছু ফার্নিচার আবার কিনে পরবর্তীতে 23 তারিখে আমরা 23 আগস্ট আমরা উদ্বোধন করেছি ছোট পরিসরে। হাইটেক পার্কের দুটি অংশে রয়েছে সিলিকন টাওয়ার ও আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সঠিক প্রচারে এটি হয়ে উঠতে পারে প্রযুক্তির বড় হাব। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির নামে দেওয়া 700 একর বনভূমির বরাদ্দ বাতিলের পর জমি বুঝে নিয়েছে বন বিভাগ। আইন ভেঙে সংরক্ষিত বনভূমিকে খাস জমি দেখিয়ে একাডেমি নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার আমলে। বন বিভাগ জানিয়েছেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত এই বনভূমিতে ফিরিয়ে আনা হবে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য। পাখির চোখে তাকালেই চারদিকে বনভূমি, পাশে সমুদ্র, নজর কাড়া দৃশ্য কক্সবাজার দরিয়ানগরে। বন বিভাগের জমিতেই 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। মাত্র 1 লাখ টাকায় দেয়া হয় 700 একর বনভূমির বরাদ্দ। জনপ্রশাসনকে বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয় জায়গাটিকে অকৃষি খাস জমি হিসাবে দেখায়। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে এই বরাদ্দ, ফিরিয়ে দেওয়া হয় বন বিভাগকে। বনভূমি ফিরে পাওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বনায়ন উপযোগী হয়েছে, খালি হয়ে গেছে, খালি হওয়ার পর বর্তমানে আবার বনায়ন করা যায়, সেগুলো বনায়নের আওতায় আনবো। আর যারা ওই এলাকায় জবরদখল করছে, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আমরা সেগুলোকে জবরদখল উচ্ছেদ করে পুনরায় বনায়ন প্রক্রিয়ায় আনা করবো। বনের জমি বরাদ্দ দেয়াকে আইন লঙ্ঘন বলছেন পরিবেশ কর্মীরা। সংরক্ষিত বন কখনো কাউকে ইজারা দেওয়া যায় না, তবু রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে সেটি দিয়েছিল। আমরা মনে করি সেটি এখন উদ্ধার হয়েছে, সেখানে বনায়ন করা খুব দরকার এবং এটি বনায়ন করা হলে পর্যটক স্পট গড়ে তোলা যাবে সেখানে। এদিকে বনভূমির বিভিন্ন স্থানে 1000 বসতি স্থাপন করে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। উচ্ছেদের আগে পুনর্বাসন চান তারা। সরকার আছে এবার যেন আর সহযোগিতা করিবার তাই বাড়ি বান্নারে আড়াই আনসাই খুশি দেখেছে, সেজন্য আমরা অনেক খুশি। এখন সরকার যদি কিছু একটা করতে গেলে আমাদের কোনো জায়গায় পুনর্বাসন করতে হবে। সংরক্ষিত এই বনভূমিতে গর্জন, চাপালিশ সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আবহাওয়া অধিদপ্তরে তৈরি হচ্ছে নতুন প্রশাসনিক কাঠামো। এতে থাকছেন একজন মহাপরিচালক, 4 জন পরিচালক, 19 জন উপপরিচালক সহ আবহাওয়াবিদরা। নিয়োগ বিধি চূড়ান্ত হলে সারা দেশে 1300 পদের বিন্যাস হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলছেন, বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেক জনবল নিয়ে চলছে এই বিভাগ। অক্টোবরের শুরুতে ময়মনসিংহের নালিতাবাড়িতে উজানের ঢলে সৃষ্টি হয় বন্যা। আবহাওয়া পূর্বাভাসের পর্যবেক্ষণ অফিস না থাকায় সে সময় অতি ভারী বৃষ্টির রেকর্ড করা যায়নি। প্রতি বছরই উজানের ঢল ও বজ্রপাতে বিপর্যস্ত হয় সুনামগঞ্জের হাওর এলাকা। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান চেরাপুঞ্জি থেকে পানি সরাসরি আসে ভাটির টাঙ্গুয়ার হাওরে। আবার বিশ্বের বজ্রপ্রবণ এলাকা হওয়ার পরও এ জেলায় নেই কোনো আবহাওয়া অফিস। মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকার ডাউকি ফল্টের সীমানায় থাকা সিলেটেও নেই ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। দুর্যোগ দুর্বিপাকের আগাম খবর পেতে এবং কৃষি প্রযুক্তির সুবিধার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি হাওরে গড়ে উঠেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। অথচ সেখানে 12টি পদের বিপরীতে রয়েছে মাত্র 4 জন।
জনবল সংকট কাজে আসছে না খাগড়াছড়ি আবহাওয়া অফিসও। কেন্দ্রটিতে কর্মরত মাত্র 2 জন, ঢাকার কেন্দ্রীয় অফিস ছাড়া হালনাগাদ কোনো তথ্য মেলে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আবহাওয়া অফিস 24 ঘন্টায় খোলা থাকার কথা, অথচ সারা দেশে 61টি পর্যবেক্ষণাগারে অর্ধেক জনবলই নেই। লোকজন তো প্রয়োজন অনুযায়ী সেট আপ করা হয়েছে পথগুলি, তো যদি অর্ধেকের নিচে চলে আসে তাকে অসুবিধা হবে না। এখন আমার এখানে নিয়ম হলো যে অবজারভেটরিগুলি 24 ঘন্টা খোলা রাখতে হয়, 3 ঘন্টা পর পর অবজারভেশন নিতে হয়। তো কে নিবে? কোনো জায়গায় 2 জন কর্মচারী এই কাজ চালায় যাচ্ছে। 2017 থেকে নিয়োগ পদোন্নতি বন্ধ, অথচ লোকবল সংকটে বেশিরভাগ অফিসেই সার্বক্ষণিক কাজ হয় না। এখন একটা নতুন পদ তৈরি হয়েছে এখানে, মহাপরিচালক, তার অধীনে চলবে। এখানে 4 জন পরিচালকের পদ আছে। উপপরিচালকের পদের সংখ্যা বাড়ানো হয়েছে অনেক, 19 জন করা হয়েছে, এরকম আর কি, নিচের দিকেও আরও বাড়ছে। আরও নির্ভুল ও আধুনিক উপায়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে 2016 থেকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন সহ ব্যয়বহুল আধুনিক প্রযুক্তি চালু রয়েছে, অথচ লোকবল সংকটে প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে না পূর্বাভাসের হালনাগাদ তথ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারকে এগিয়ে নিতে ফরিদপুরে তৈরি হচ্ছে 25 থেকে 30 ধরনের যন্ত্র। কাঁচামালের অভাব সত্ত্বেও বিদেশি যন্ত্রের সাথে প্রতিযোগিতা করে টিকে আছেন এখানকার কয়েকজন উদ্যোক্তা। সরকারি সহায়তা পেলে স্থানীয় চাহিদা মেটানোর আশা তাদের। ফরিদপুরে 10 কারখানায় তৈরি হচ্ছে খড় ও ঘাস কাটা মেশিন, ভুট্টা মারাই যন্ত্র, পেঁয়াজ সংরক্ষণ ব্লোয়ার সহ 25 থেকে 30 ধরনের কৃষি যন্ত্র। আরও আছে পাওয়ার টিলার চালিত বীজ বপন, আলু রোপণ ও উঠানোর যন্ত্র। একটা মেশিন তৈরি করতেছি, অভিজ্ঞতা না থাকলে কাঁচানো সম্ভব না। বিদেশ থেকে যে মেশিনগুলো আসে, যে যন্ত্রগুলো আসে, এই যন্ত্রগুলো আমরা তৈরি করতে পারবো যদি আমাদের সরকার যদি কিছু ক্যাপিটাল মেশিন আমাদেরকে দেয়, কিছু আধুনিক যন্ত্র যদি দেয়, সেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আধুনিক কৃষি যন্ত্র তৈরি করতে পারবো। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এ সকল কারখানায় তৈরি পণ্যের চাহিদা তৈরি হয়েছে। স্থানীয় পর্যায় থেকে যে কোনো সমস্যার সমাধান পাওয়ায় উপকৃত হচ্ছেন ব্যবহারকারীরা। ব্লোয়ার ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে 10 টন করে পেঁয়াজ রাখতে পারি। কৃষি বিভাগের দাবি, যন্ত্র ব্যবহারে কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা সহযোগিতা করছে। বিভিন্ন প্রকার পরামর্শ দিচ্ছে যে জিনিসগুলি কৃষক ব্যবহার করতে পারে, এবং এখন পর্যন্ত কৃষকের যথেষ্ট সুফল পাচ্ছে। জমি চাষ থেকে ফসল উৎপাদন পর্যন্ত যন্ত্রের সাহায্যে 20 থেকে 25% ব্যয় কমানো সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।